দর্শক, বলুন তো একটি পরিবারে সারা রাত কে জেগে থাকে? যিনি নাক ডাকেন তিনি? না, সেই নাক ডাকা ব্যক্তির পাশে যিনি ঘুমানোর চেষ্টা করে তিনিই সারা রাত জেগে থাকেন। কথাটা মজার ছলে বললাম, তবে এই নাক ডাকার পেছনে লুকিয়ে আছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। মাদারীপুরের টুকু শেখ দীর্ঘদিন ধরে নাক ডাকার সমস্যা এবং জটিলতায় ভুগছিলেন এবং একটি পর্যায়ে তাকে বলা হয় যে কোনো সময় রাতে ঘুমের মাঝে তিনি মৃত্যুবরণ করতে পারেন। এ কথা শুনে তিনি প্রচণ্ড ঘাবড়ে যান এবং আশাহত হয়ে পড়েন, তবে আশা হারাননি তার সহধর্মিনী। নাক ডাকার সমস্যার সমাধানের জন্য চলে যান ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটালে। দর্শক, এই নাক ডাকার সমস্যা থেকে কি আদৌ সমাধান পাওয়া সম্ভব? জানার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি আয়োজিত ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড প্রেজেন্টস লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শোতে। আপনাদের সাথে আছি আমি ডক্টর মারজান। প্রিয় দর্শক, নাক ডাকার সমস্যা এবং এর সমাধান নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের সাথে গেস্ট এক্সপার্ট হিসেবে আছেন ডাক্তার বাসুদেব কুমার সাহা, নাক কান গলারোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন সিনিয়র কনসালটেন্ট, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকা, চিফ কনসালটেন্ট ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড। স্যার, অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন? থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর মারজান, আমি ভালো আছি অ্যান্ড থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি ইন দিস শো। আর কেন মন ঘুরো বাহিরে, বাইরে যার তত্ত্ব করো অবিরত, সে তোমার আত্মা চক্রে বিহারে। আর কেন মন ঘুরো বাহিরে, বামে ইড়া নারী দক্ষিণে পিঙ্গলা, সে তো রজগুণে করিতেছে খেলা, মধ্যে শতগুণ সুষম্মা বিমলা, ধর ধর তারে সাদরে। আর কেন মন ঘুরো বাহিরে। অসাধারণ অসাধারণ। প্রিয় দর্শক, আমাদের সাথে আছেন আমাদের দেশের একজন জনপ্রিয় বাউল সঙ্গীত শিল্পী বাউল শফি মণ্ডল। শফি মণ্ডল ভাই, আপনাকে অনেক অনেক স্বাগত জিটিভি স্টুডিওতে। কেমন আছেন? খুবই ভালো আছি। আর এত সুন্দর একটা অনুষ্ঠানে আমি এসেছি, এটা নিজেকে খুব অবাক মনে করছি আমি। শফি ভাই, আপনি কেন এসেছেন তা কিন্তু একটু পরেই বুঝতে পারবেন। আগে একটু জিজ্ঞেস করি, আপনার কি নাক ডাকার সমস্যা আছে? নাক ডাকার সমস্যা হলো যারে ডাকে তারা বুঝতে পারে না। নিশ্চয়ই স্যার। পাশের যে সে বুঝতে পারে। পাশের যে আমি এটা জিজ্ঞাসা করেছি আমার পরিবারে। আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো পরিবার নাই যে সে পরিবারের একজন নাক না ডাকে। স্যার, এই যে যেমন শফি মণ্ডল ভাই বললেন যে যিনি নাক ডাকেন তিনি তো বুঝতে পারেন না, সবার ধারণা নাক ডেকে আরামে ঘুমাচ্ছে। এই নাক ডাকা কি আসলেও ভালো ঘুমের লক্ষণ, নাকি আসলে এটি জটিল কোনো রোগ? মোটেই না। অর্থাৎ যারা নাক ডাকছে, ঘুমাচ্ছে, মোটেই তার কোনো ভালো ঘুম হচ্ছে না। যদিও সাধারণ জনগণ ভাবে যে কি আরামে ঘুমাচ্ছে, নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। মূলত তার এটা একটি স্বাভাবিক ঘটনা নয়, এটি বলতে পারি একটি রোগ। এবং এই রোগটির নাম হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। অর্থাৎ দুটো কন্ডিশন এখানে। কেউ কেউ শুধুমাত্র নাক ডাকছে, একরকম কন্ডিশন, আর কারো কারো ক্ষেত্রে নাক ডাকার পাশাপাশি তীব্র শ্বাসকষ্ট হচ্ছে। ওই কন্ডিশনটা হচ্ছে একটি ডিজিজ প্রসেস বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। অবস্ট্রাকশন মানে বাধা, স্লিপ মানে ঘুম, আর অ্যাপনিয়া মানে সিজেশন অফ রেসপিরেশন, অর্থাৎ শ্বাস আটকে যাওয়া। তো ঘুমের মধ্যে যদি কারো শ্বাস আটকে যায় তখন কিন্তু তার হঠাৎ করে ঘুম ভেঙে যাবে এবং ওই লোকটি কিন্তু টের পাবে। যাদের তীব্র মাত্রায় চলে যায়, শফি ভাই যেমনটি বলছিলেন যে আমি তো বুঝি না, বা যে নাক ডাকে সে বুঝে না, যদি সে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কন্ডিশনে চলে যায়, আর নিজের নাক ডাকার শব্দে নিজেরই কখনো কখনো ঘুম ভেঙে যায়, এরকম কন্ডিশনও কিন্তু আছে। আর কিছুদিন আগে আমার চেম্বারে এক ভদ্রলোক এসে বললেন যে স্যার, আমি আর কাকে দোষ দিব, আমার নাক ডাকার শব্দে আমার নিজেরই ঘুম ভেঙে যায়, সেক্ষেত্রে অন্যদের তো সমস্যা হবেই, আপনি তাড়াতাড়ি আমাকে বাঁচান। অর্থাৎ এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটি একটি রোগ। ডক্টর মারজান,
অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার অনেক সময় তো আমাদের ঠান্ডা লাগলেও রাতের বেলা নাক বন্ধ হয়ে থাকে, তো সেক্ষেত্রে স্যার এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার মেকানিজমটা কি, বা আমরা কিভাবে বুঝবো যে এটা আসলে এই নাক বন্ধ বা শ্বাসকষ্ট হওয়াটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার দিকে যাচ্ছে? আসলে এই বিষয়টি বোঝানোর জন্য আমি কিছু সচিত্র প্রতিবেদন শফি ভাই আমাদের দর্শকদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এর মধ্যে কয়েকটি বাধা রয়েছে। হ্যাঁ, সেই বাধাগুলো নাক এবং গলা মিলে রয়েছে, সেই বাধাগুলো আমি একটু আলোচনা করছি। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে। তো শফি ভাই, এই যে আমরা বললাম যে অবস্ট্রাকশন মানে বাধা, হ্যাঁ, এই বাধাগুলো কোথায় কোথায় আছে, তাই না? তো বাধার প্রথম যাত্রায় হচ্ছে নাক। খেয়াল করুন, একটি নাকের যে স্বাভাবিক গঠনটা আমি এখানে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, যাদের নাকের পার্টিশনটা একদম সোজা থাকে তাদের খুব সহজেই বাতাস ঢুকছে আবার বের হচ্ছে, ঢুকছে বের হচ্ছে, হ্যাঁ, এবং এখানে কোনো বাধা নেই। কিন্তু যদি নাকের হাড়টা বেঁকে যায়, এই যে খেয়াল করুন, নাকের হাড় বেঁকে গিয়েছে এবং কখনো কখনো মাংসগুলো যদি ফুলে যায়, তখন কিন্তু বাতাস ঠিক মতন বেরো হবে না, ঢুকবেও না, তখন বাধার সম্মুখীন হবে। যেখানেই বাধা সেখানেই কিন্তু শব্দ বা আন্দোলন। তো নাকের বাধাটা কোথায় কোথায় হতে পারে? নাকের হাড় যদি বেঁকে যায় তখন একটি বাধা, নাকের মাংসপিণ্ডগুলো যদি ফুলে যায়, যেটাকে আমরা বলছি হাইপারট্রফি টার্বিনেট, এটা অ্যালার্জিক কন্ডিশনে বাড়ে। আবার নাকের মধ্যে যদি কোনো পলিপাস হয়ে থাকে, সেক্ষেত্রে নাক বন্ধ থাকলে আমাদের বাতাস যেতে সমস্যা হবে, বের হতে সমস্যা হবে, আলটিমেটলি অবস্ট্রাকশনের মধ্যে আমরা পড়ে যাব। এরপরে আমরা একটু যদি নিচে নামি, তাহলে হচ্ছে গলা। হ্যাঁ, সেই গলার মধ্যেও কিছু চেঞ্জ আসলে বাধা তৈরি হতে পারে। সেটা কি একটু দেখানোর চেষ্টা করছি। এই যে খেয়াল করুন, এটি স্বাভাবিক একটি গলার চিত্র। এই যে জিহ্বা, এখানে এই দুটো হচ্ছে টনসিল, এটাকে বলছি আমরা সফট প্যালেট বা আলা জিহ্বা। তো এই গঠনের মধ্যেও কিন্তু কিছু কিছু রোগীদের পরিবর্তন আসে। সেটা কি খেয়াল করুন, এখানে একটি নর্মাল টনসিলের চিত্র দেখানো হচ্ছে, এখানে কিন্তু চিত্রটা অনেক বড়। কারো কারো ক্ষেত্রে হিউজলি এনলার্জ টনসিল, এবং এই যে আলা জিভ বা আলা জিহ্বা বা উভুলা, এটা কিন্তু এখানে লম্বা খেয়াল করা যাচ্ছে। এখানে কিন্তু শফি ভাই খেয়াল করুন, স্বাভাবিক শর্ট। কিন্তু এই চিত্রের ক্ষেত্রে কিন্তু একটি ব্যতিক্রম দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু আলা জিহ্বাটা লম্বা খেয়াল করা যাচ্ছে। এবং কারো কারো ক্ষেত্রে এই যে জিহ্বার যে গোড়া, যেটাকে আমরা বলছি বেজ অফ দ্য টাং, এটাও অনেকটা বাল্কি থাকে। এবং কারো কারো ক্ষেত্রে এডিনয়েড টিস্যু ন্যাজিফারিংসে সেটা হাইপারট্রফি থাকে। যদি কেউ অতিরিক্ত মাত্রায় ওয়েট গেইন করে, তখন সেটার প্রভাব কিন্তু প্রতিটি জায়গায় পড়বে। ইভেন তখন তার সফট প্যালেটটাও কিন্তু বাল্কি হয়ে যাবে, বেজ অফ দ্য টাং বাল্কি হয়ে যাবে, এবং গলার ভেতরের স্পেসটা সরু হয়ে যাবে। তো যখনই গলা এবং নাকের ভেতরে এই বাধাগুলো তৈরি হয় এবং সেন্ট্রাল ওবেসিটি ডেভেলপ করে, তখনই কিন্তু ওই রোগী বা ওই মানুষটি নাক ডাকে। এবং এই নাক ডাকার ফলে যখন হঠাৎ করে শ্বাসকষ্ট হয়ে অক্সিজেন ক্রাইসিস হয় লাংসে, তখন তার তীব্র মাত্রায় শ্বাসকষ্ট হয়, এবং সেই কন্ডিশনে কে আমরা বলছি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। ডক্টর মারজান এবং প্রিয় দর্শক, এবং আমার মনে হয় যে শফি ভাই, আপনি নিশ্চয়ই এখন বুঝতে পারছেন যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কী জিনিস। নিশ্চয়ই স্যার, আসলে নাক ডাকার সাথে যে শুধু নাকেরই সম্পর্ক না, গলারও সম্পর্ক আছে, এটা কিন্তু অনেকেরই জানা ছিল না। নাক ডাকা মানে তারা নাককেই আসলে একমাত্র অপরাধী মনে করে। অসংখ্য ধন্যবাদ স্যার Thank ফর you very বিউটিফুল much. এক্সপ্লেনেশনস। আচ্ছা, এটা কি কোনো জেনেটিক প্রবলেম হতে পারে? সুন্দর একটা দারুণ প্রশ্ন একটা করেছেন। প্রশ্ন। আমরা কিন্তু নাক ডাকার কারণ অনেক কিছু আমাদের জানবার বাকি আছে, তবে শফি ভাই ছোট্ট একটি বিরতির পর জানবো। প্রিয় দর্শক, ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালের সৌজন্যে দেখছেন লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শো। ফিরছি ছোট্ট একটি বিরতির পরে, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর ফিরে এলাম। দেখছেন লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শো, পাওয়ার্ড বাই ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড। কথা বলছি নাক ডাকার সমস্যা এবং তার সমাধান নিয়ে। স্যার, বিরতির পূর্বে শফি ভাই কিন্তু খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন, এই নাক ডাকা কি কোনো বংশগত সমস্যা হতে পারে কিনা? এটার সাথে লিঙ্ক আপ রয়েছে, আপনি যথার্থই বলেছেন। জেনেটিক ওয়াইজ জিন ক্যারি করে, অর্থাৎ আমার ফাদারের যে বডি কনফিগারেশন, সেটার একটা পার্সেন্টেজ কিন্তু আমার শরীরের মধ্যে ডেফিনেটলি আসবে। যেমন কিছু কিছু রোগ আছে, যদি বাবা মায়ের ডায়াবেটিস থাকে, সেটা কিন্তু সন্তানের মধ্যে প্রবাহিত হতে পারে। এখন ওবেসিটি বা বডি কনফিগারেশন, এটা কিন্তু জেনেটিক্যালি প্রিডিটারমাইন্ড, অর্থাৎ আমার বাবার গঠনের একটি পার্সেন্টেজ কিন্তু আমার শরীরের মধ্যে আসবে। অ্যানাটমিক্যাল গঠন একটা ফ্যাক্টর, যে কারো শর্ট নেক থাকে, শর্ট নেক কিন্তু একটা স্নোরিং বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার একটা কজ। আবার দেখা যায় যে নেকটা লম্বা, তাদের কিন্তু স্নোরিং হবে না। যাদের নেক শর্ট, তাদের হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বেশি হয়। এরপর হচ্ছে সেন্ট্রাল ওবেসিটি
বেজ অফ দ্য টাং, এটার যে গঠন, নাকের কার্ভেচার, এটা কিন্তু একটা শেপ, অ্যানাটমিক্যাল গঠন। তো এই জিনিসগুলো কিন্তু কিছুটা জেনেটিক্যালি ইফেক্ট পড়ে। তবে একটা মেজর পোর্শন হচ্ছে লাইফস্টাইল। আমি কিন্তু চাইলেই অনেক কিছুকেই আবার মডিফাইও করতে পারি আমার নিজের ইচ্ছায়। আমি যদি ফিজিক্যালি ফিট থাকি, রেগুলার এক্সারসাইজ করি, ডায়েটিংটা করি, শৃঙ্খল জীবনের মধ্যে থাকি। স্যার, আপনারা কখন নিশ্চিত করেন যে এই নাক ডাকার সমস্যার জন্য একজন রোগীর আসলে সার্জিক্যাল কোনো প্রসিডিউরের প্রয়োজন বা আসলে অন্য কোনো ধরনের চিকিৎসা প্রয়োজন? থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এই ধরনের রোগীরা যখন আমাদের কাছে আসে শফি ভাই, আমরা প্রথমে তার হিস্ট্রি নিয়ে থাকি যে তার পেশাটা কি, তিনি কী কাজ করেন, এরপর হচ্ছে তার ডেইলি লাইফটা কি, সেটাও আমরা জিজ্ঞেস করি। এবং এই রোগীরা যখন আমাদের কাছে আসেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রায় 95% ক্ষেত্রে আমরা দেখছি যে ওভারওয়েট, হ্যাঁ, তার মাত্রাতিরিক্ত ওজন, 100-র উপরে ওজন, ঠিক আছে না, 100 কেজির উপরে। আমি তো কিছুদিন আগে একজন রোগী পেয়েছি 140 কেজি ওজন, তাকে পরবর্তীতে ডায়েটিং করিয়ে করিয়ে আমি 100 কেজিতে আনার পর তারপর তারা অপারেশন করে দিয়েছি। তো ওজনটা একটা বিশাল বড় ফ্যাক্টর, এবং ওজনের ফলে আলটিমেটলি নাক ডাকার মাত্রা এবং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বেড়ে যায়। তো এরপর আমরা তার ক্লিনিক্যাল কিছু এক্সামিনেশন করে দেখি, যেমনটি দেখালাম যে তার ভেতরে কোথাও অবস্ট্রাকশন আছে কিনা। যেমন নাকের হাড় বাঁকা থাকলে লাইফস্টাইল চেঞ্জ করলে তো বাঁকা আর সোজা হবে না, ইভেন ওষুধ দিয়ে তো বাঁকা হাড়টাকে আমি সোজা করতে পারছি না। টনসিল বড় যদি থাকে সেটাও কিন্তু আমরা ওইভাবে ঠিক করতে পারছি না। আলাজিহ্বাটা যদি লম্বা থাকে সেটাকেও তো আমরা ওষুধ দিয়ে শর্ট করতে পারি না। এরকম মেকানিক্যাল অবস্ট্রাকশন যেখানে যেখানে থাকে সেগুলোকে আমরা ফাইন্ড আউট করি। পাশাপাশি আমরা তার একটি পরীক্ষা করি, যে পরীক্ষাটির নাম হচ্ছে স্লিপ স্টাডি বা পলিসমনোগ্রাফি। এটা ওভারনাইট এই পরীক্ষাটি হয়। এই পরীক্ষার জন্য আলাদা ল্যাব আছে, যেটি ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালে একদম ডেডিকেটেড স্লিপ ল্যাব রয়েছে, যেখানে একজন প্রশিক্ষিত টেকনিশিয়ান থাকেন। একটি ডিভাইস তার বুকে সেট করে রাখা হয় এবং সেই ডিভাইসের মাধ্যমে রেকর্ড করা হয় সারা রাত ভরে যে সে কী মাত্রায় নাক ডাকছেন এবং এই নাক ডাকার পর তার কয়বার স্লিপ অবস্ট্রাকশন হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তার অক্সিজেন স্যাচুরেশন SpO2 আমরা বলি, কতটুকু অক্সিজেন তার বডিতে থাকছে, সর্বনিম্ন কতটুকু অক্সিজেন থাকে, তার AHI অর্থাৎ অ্যাপনিয়া হাইপোঅ্যাপনিয়া ইন্ডেক্সটা কত, এরকম কতগুলো সিগনিফিকেন্ট প্যারামিটার আছে, ডেটা আছে, যেগুলো আমরা দেখে আমরা নির্ণয় করি যে তিনি কোন স্টেজে আছেন। 1, 2, 3 অর্থাৎ মাইল্ড, মডারেট, সিভিয়ার। যিনি মাইল্ড অর্থাৎ স্বল্প মাত্রার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আক্রান্ত, তাদেরকে আমরা খাদ্যাভ্যাস, লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে ঠিক করতে পারি। মডারেট এবং সিভিয়ার অর্থাৎ 2 এবং 3 লেভেলে যারা চলে গিয়েছে, তাদের ক্ষেত্রে যদি এরকম মেকানিক্যাল অবস্ট্রাকশন থাকে, তাদেরকে আমরা সাজেস্ট করি সার্জারি করানোর। কী কী সার্জারি করি আমরা এখানে? স্লিপ সার্জারি কতগুলো ছোট ছোট কাজের সমন্বয়ে গঠিত। নাম্বার 1 হচ্ছে বাঁকা হাড় থাকলে সেটাকে আমরা সোজা করছি, মাংস ফোলা থাকলে সেটাকে আমরা টার্বিনোপ্লাস্টি করার মাধ্যমে চাপিয়ে দিচ্ছি। তার পেছনে থাকে এডিনয়েড, যেটা বাচ্চাদের থাকে, কোনো কোনো ক্ষেত্রে বয়স্কদেরও থাকে। এডিনয়েড থাকলে আমরা কবলেটর মেশিন দিয়ে কবলেশন পদ্ধতিতে এডিনয়েডেক্টমি করে দিচ্ছি। এরপর আরেকটু নিচে নামলাম। টনসিল, এটি ল্যাটারাল প্রেশার তৈরি করে ঘুমের মধ্যে, টনসিল দুটোকে আমরা বের করে আনছি। এরপর যে আলাজিহ্বাটা দেখালাম, এটা ঝুলে থাকে, সেটাকে আমরা ট্রিমিং করছি একটু ছোট করে। ফ্যারিঙ্গোপ্লাস্টি, পুরো জায়গাটাকে আমরা স্টিচিং করে বাড়িয়ে দিচ্ছি। এতে করে যেটি হয়, নাক এবং গলার মধ্যে কোনো রকম কোথাও বাধা থাকলো না এবং ওই রোগীটি স্মুথলি ঘুমাচ্ছে, শ্বাসকষ্টটা আর হবে না। এবং পাশাপাশি কিন্তু আমরা এও বলি যে আপনি কিন্তু ডায়েট চার্টটা মেনটেন করবেন। এভাবে আমরা চিকিৎসা করে থাকি। স্যার, যারা এই নাক ডাকে, আমরা তো সাধারণভাবেই নিয়ে নিই যে এটা নাক ডাকে, ওর নাক ডাকে। তো এটা মানে এটার থেকে উত্তরণ হওয়ার কি আপনাদের পলিসিটা কি? স্যার, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। নাক ডাকার চিকিৎসা না নিলে আসলে মূলত কি কি ঝুঁকি হতে পারে, কি কি ঝুঁকি হতে শফি পারে? ভাই, আমরা নিশ্চয়ই জানবো, তবে ছোট্ট একটি বিরতির পরে। প্রিয় দর্শক, ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালের সৌজন্যে দেখছেন লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শো। ছোট্ট একটি বিরতির পর ফিরছি, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর ফিরে এলাম। দেখছেন লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শো, পাওয়ার্ড বাই ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড। স্যার, বিরতির পূর্বে শফি মণ্ডল ভাই খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে আসলে আনট্রিটেড অবস্থায় থাকলে এই নাক ডাকার সমস্যা থেকে কি কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে? প্রথমত হচ্ছে যে প্রত্যেকটি রোগ যদি আর্লি ডায়াগনোসিস হয় এবং ট্রিটমেন্ট হয়, ওই রোগী সেফ। কিন্তু সেটা যদি বিলম্ব হয়,
এবং সেখান থেকেই কিন্তু অনেক জটিলতা তৈরি হয়। যেমন যারা নাক ডাকছে তাদের কি কি জটিলতা হয় সেটা একটু যদি না বলি তাহলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হবে না। এই ধরনের রোগীরা হয় কি যে সে চিন্তা করছে বা আশপাশের লোকজন চিন্তা করছে যে আমি মনে হয় ঘুমাচ্ছি, আসলে কিন্তু তার ঠিক মতন ঘুম হচ্ছে না। এরকমও কিন্তু ঘটনা ঘটেছে, ঘুমের মধ্যে সাডেন এমআই হয়ে অর্থাৎ হার্ট অ্যাটাক করে সে মারা গেছে এবং এটার কারণ ছিল অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, অথবা কিছুক্ষণের জন্য শ্বাস আটকে গেছে আর শ্বাস নিতে পারে না, তার মৃত্যু হয়েছে। এটাও কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কজ। এবং এর জ্বলন্ত উদাহরণও কিন্তু আছে। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ী তিনি কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আক্রান্ত হয়ে ঘুমের মধ্যে তিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। এবং এ ধরনের রোগীরা কিন্তু স্ট্রোকও করে, মস্তিষ্কে রক্তনালী হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে, স্ট্রোক করতে পারে, কখনো কখনো হেমোরেজিক স্ট্রোক হয়ে রক্তনালী ফেটে যে রক্তক্ষরণ হতে পারে। তার মানে দেখুন যে যিনি এরকম একটি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আক্রান্ত সে কতটা ঝুঁকির মধ্যে থাকে। স্যার, আমি যেমন শুরুতে আমাদের একজন সম্মানিত রোগী টুকু শেখের কথা বলছিলাম, তিনি দীর্ঘদিন ধরে নাক ডাকার সমস্যা এবং তার জটিলতায় ভুগছিলেন। স্যার, উনি চিকিৎসা নেবার পরে আসলে কেমন আছেন এবং এই নাক ডাকার সমস্যা থেকে কি আসলেও মুক্তি পাওয়া সম্ভব কিনা সেটি নিশ্চয়ই আপনি আমাদের দর্শকদেরকে দেখাবেন। শফি ভাই, আমি একটি সুখবর আপনাদেরকে দেই যে আমরা যে সমস্ত রোগীদের, বিশেষ করে আমি যে রোগীগুলোকে কমপ্লিকেটেড রোগীকে ট্রিটমেন্ট করছি, সার্জারি করছি, তাদের আর্কাইভ আমি সংরক্ষণ করি এই কারণেই যে তার মতন রোগে আক্রান্ত রোগীরা যাতে সেটা দেখে অনুপ্রাণিত হয়। এবং এজন্য আমি রোগীদের রেগুলার বেসিসে ফলো আপ করি এবং লাস্ট ফলো আপটি আমি তার বাড়িতে চলে যাই। সেটির একটি আর্কাইভ করেছি, পেশেন্টস ফলো আপ ইন হাউস। প্রিয় দর্শক, দেখতে থাকুন আর্কাইভটি। আপনি যখন প্রথম আমার কাছে আসেন আপনার কষ্টটা কি কি ছিল একটু জানতে চাই। কষ্ট ছিল স্যার, আমাদের ঘুমের প্রবলেম ছিল, নাক ডাকা ছিল। হ্যাঁ। তারপর হঠাৎ করে ঘুমের মাথায় আমি বসে পড়তাম। হ্যাঁ। কিন্তু বসে ঘুম ভেঙে যেত। আচ্ছা আচ্ছা। তাহলে ওই টাইমে মনে করেন আবার কিছু সময় পরে আবার নেশা হইতো। হ্যাঁ। হঠাৎ করে আমি বসে পড়তাম। আচ্ছা আচ্ছা। বসে পড়লে আবার কিছু সময় পরে আবার অল্প ঘুম হইতো। মনে করেন সারাই তো আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা আমার ঘুম হইতো সারাই। আচ্ছা আচ্ছা। কিন্তু ওই বসে থাকতাম। তখন আমার ওয়াইফের কয়েক রহলি একটা ডাক্তার আছে, দে ডাক্তারটা মানে আপনার। আচ্ছা, আমি তো আপনাকে একটা ডায়েট চার্ট দিয়েছিলাম, তাই না? এই সেই ডায়েট চার্ট। আমি যখন তাকে প্রথম দেখি তখন খেয়াল করলাম যে তার নাকের হাড়টা বাম দিকে বাঁকা, মাংস 2 দিক দিয়ে ফোলা, পাশাপাশি তার গলার মধ্যে টনসিলগুলো হিউজলি এনলার্জড, আলা জিহ্বা অনেকটা লম্বা এবং স্থূল, জিহ্বার গোড়াটাও অনেকটা স্থূল এবং টনসিলগুলো ফোলা, পাশাপাশি তার ওয়েট তো একটু ছিলই। তো এই যে কন্ডিশন, এটাকে বলা হয় একটা মেকানিক্যাল অবস্ট্রাকশন। আপনার শ্বাস নেওয়ার যে রাস্তাটাই হচ্ছে বন্ধ, তো রাস্তা যদি বন্ধ থাকে তো রাস্তা দিয়ে মানুষ হাঁটবে কিভাবে, তাই না? তো এখানে তার অক্সিজেন যাওয়ার রাস্তা হচ্ছে বন্ধ, তাহলে অক্সিজেন ঢুকবে কিভাবে? রাত্রে যখন ঘুমাতে যায় তার তো অক্সিজেনের মানে একটা বিশাল ক্রাইসিসে পড়ে যায়। এই যে আলা জিহ্বাটা লম্বা থাকার ফলে আলটিমেটলি নাক দিয়ে যে শ্বাস যাচ্ছে সেই শ্বাসটা যাওয়ার সময় আলা জিহ্বাটা পেছনের দিকে ব্লক করে দিয়েছে এবং এখানে বাড়ি খাচ্ছে, আলা জিহ্বাটা কাঁপছে এবং এখান থেকে কিন্তু শব্দ উৎপন্ন হচ্ছে। আপনারও কিন্তু ঠিক এইরকম সমস্যাই ছিল, যে কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে আলা জিহ্বাটাকে একটু খাটো করে দিব, টনসিল দুটোকে রিমুভ করে দিব, নাকের বাঁকারটাকে সোজা করব, মাংস চাপাবো, অর্থাৎ তার রাস্তা ক্লিয়ার করে দিয়েছি, যার ফলে তার সমস্যাটাও চলে যাওয়ার কথা। পাশাপাশি আমরা তাকে যে ডায়েট চার্ট দিয়েছিলাম সেই চার্ট অনুযায়ী আমি তাকে খাদ্যাভ্যাসের পরিবর্তন আনলাম, তো যার ফলে কিন্তু ওজনটাও কিছুটা কমছে। তো এইবার টুকু ভাই আপনি একটু স্মরণ করেন তো যে অপারেশনের আগে এবং অপারেশনের পরে আপনি নিজের মধ্যে কি কি পরিবর্তন খেয়াল করছেন? আলহামদুলিল্লাহ, এখন আমার ঘুমও খুব কোনো সমস্যা হইতেছে না। হ্যাঁ। নাক ডাকা হইতেছে না। আরামসে সন্ধ্যা শুইলে সারা রাত আমি ঘুমাইতে পারি, কোনো আমার সমস্যা নেই। তাই না? আসলে এটাই কিন্তু আমরা চেয়েছিলাম। আমার আজ খুব ভালো লাগলো, আমি খুবই প্রীত হলাম, সত্যিই খুব আমি মুগ্ধ যে আজকের আপনার এই অনুষ্ঠানে আমি আসতে পেরেছি। স্যার, আপনি নিজে একজন সঙ্গীতপ্রেমী মানুষ, সংস্কৃতিপ্রেমী মানুষ এবং আমাদের মাঝে আজকে দেশের একজন স্বনামধন্য বাউল সঙ্গীত শিল্পী আছেন, তার গান শুনে কিন্তু আমরা আধ্যাত্মিক হয়ে যাই সবাই। আজকে আমরা যদি একটু শফি ভাইয়ের কাছে একটা গান শুনতে পারি, স্যার আমি চাচ্ছি অনুরোধটা আপনি যদি একটু করেন। ওই একটাই, আমরা সবাই মিলেমিশে থাকতে চাই, মিলন হবে কত দিনে। আচ্ছা। দর্শক, নাক ডাকা কারো জন্য কৌতুকের, কারো জন্য বিরক্তিকর, তবে মেডিকেল সায়েন্সের ভাষায় এই নাক ডাকা সাইলেন্ট ওয়ার্নিং সাউন্ড। সুতরাং অবহেলা করার কোনো অবকাশ নেই, সচেতন থাকলে এবং সঠিক চিকিৎসা নিলে ভালো থাকা সম্ভব।
প্রিয় দর্শক, আপনাদের নাক কান গলার যে কোনো সমস্যা জানিয়ে আমাদেরকে ফোন করতে পারেন 01409977862 এই নাম্বারে, অথবা আমাদের চিঠি পাঠাতে পারেন ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড, 24/1 শান টাওয়ার, শান্তিনগর, ঢাকা এই ঠিকানায়। আমাদের পরবর্তী আয়োজনগুলো দেখতে চোখ রাখুন জিটিভির পর্দায় শনিবার রাত 8:30টায়। সবাই ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, জিটিভির সঙ্গেই থাকুন। চাতক প্রায় হরিণী চেয়ে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি।